সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার কোনো ব্র্যাকেটবন্দি কোনো বিষয় নয় যে এতটুকু আসলো এতটুকু হলো হয়ে গেল। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। যেহেতু আমরা বিশ্বাস করি, সেজন্যই আমরা বলি যে নির্বাচন এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার চলতে থাকবে, কিন্তু নির্বাচন হতে হবে নির্বাচনের সময় মতন। এবং সে কারণেই আমরা অনেককেই দেখছি বলছে মুখে আগে সংস্কার পরে নির্বাচন, কিন্তু বাস্তবে তারা ঠিক তার বিপরীত কাজটি করছে, যেটি বিএনপি কখনোই বলে না, বিএনপি করে না। বিএনপি তাই করে যা বিএনপি বলে, বিএনপি তাই বলে যা বিএনপি করে। বিএনপি কখন সংস্কারের প্রস্তাব দিয়েছে? বিএনপি তখনই সংস্কার প্রস্তাব দিয়েছে যখন বিএনপির দেশনেত্রী খালেদা জিয়াকে শুরু করে দলের মহাসচিব থেকে শুরু করে শত হাজারো নেতাকর্মী জেলে বন্দী, যখন বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী ঘর বাড়ি ছাড়া গায়েবী মামলার জর্জরিত, তখন বিএনপি দিয়েছে। আজ আমরা অনেক মানুষের মুখে শুনতে পাই সংস্কারের কথা। আজকে যারা সংস্কারের কথা বলছে, খুব চোর গলায় সংস্কারের কথা বলছে, তাদের কতজন ব্যক্তি সেই সময়ে স্বৈরাচার শেখ হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে সংস্কার করার কথা সাহস করে বলতে পেরেছিল? আজকে যারা সংস্কারের কথা বলেছে, তারা বিএনপির নেতাকর্মীর মতন কতগুলো মামলা খেয়েছে, কতদিন অত্যাচারিত হয়েছে, কতজনের ঘর বাড়ি ভাঙা হয়েছে, কতজনকে আদালতের বারান্দায় সপ্তাহে 7 দিনের 5 দিন ঘুরঘুর করতে হয়েছে? হয়নি। খোঁজে দেখেন, কারোরই হয়নি যারা আজকে জোর গলায় সংস্কারের কথা বলছে। আমাদের রাজনৈতিক ভিন্ন মত আছে, আদর্শ সবার এক নয়, কিছু কিছু ভিন্নতা আমাদের আছে, কিন্তু একটি জায়গায় আমরা সকলে এক। বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, গণতন্ত্র, এখানে কিন্তু কোনো বিভেদ নেই। বেসিক বিষয়টিতে আমরা সকলে একত্রিত। সকলকে আমি আহ্বান জানাবো, অনুরোধ করব আমার দলের পক্ষ থেকে, বিগত 15 বছরের আমরা প্রত্যেকটি বিরোধী দলের, রাজপথে থাকা গণতন্ত্রের পক্ষের প্রত্যেকটি রাজনৈতিক দল এই দেশের মানুষের অধিকারকে, রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের বহু সহকর্মীকে আমরা হারিয়েছি। জুলাই আগস্ট মাসে যে অভ্যুত্থান, জনতার যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে আমরা আমাদের আপনজনদেরকে হারিয়েছি, সহকর্মীদেরকে হারিয়েছি, পরিচিত জনদেরকে হারিয়েছি। আসুন, যেই ঐক্যকে নিয়ে আমরা স্বৈরাচারকে বিদায় করেছিলাম, সেই ঐক্যকে আমরা ধরে রাখি। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আগামী দিনে ঐক্যকে বজায় রেখে, ঐক্যকে ধরে রেখে এই দেশের মানুষের প্রত্যাশিত গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করব। এই দেশের মানুষের প্রত্যাশিত সংস্কার প্রক্রিয়াকে আমরা সকলে মিলে আলোচনার মাধ্যমে সকলে মিলে বাস্তবায়ন করব। এটি হোক আজকের শপথ, আমাদের প্রত্যাশা। রাষ্ট্র এবং সমাজে নিরাপদ বসবাস নিশ্চিত করতে কোনো দলীয় পরিচয় আবদ্ধ থাকা কারো জন্যই জরুরি নয়। কে সংখ্যাগুরু, কে সংখ্যালঘু, জনগোষ্ঠীর সদস্য, শুধুমাত্র এই পরিচয় রাষ্ট্র এবং সমাজে একজন নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের গ্যারান্টি কিন্তু হতে পারে না। একটি রাষ্ট্র এবং সমাজে গণতন্ত্র, ন্যায় বিচার এবং আইনের শাসন রয়েছে কিনা, সেটি সবচাইতে গুরুত্বপূর্ণ। রাষ্ট্রে যদি আইনের শাসন না থাকে, আপনি, আমি, আমরা, অর্থাৎ সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু, কেউ আমরা নিরাপদ নই। সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তার জন্য রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠার কোনোই বিকল্প নেই। একমাত্র আইনের শাসনই যে কোনো মানুষের নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারে। বিতাড়িত পলাতক স্বৈরাচারের সময় গত 1.5 দশকে দেশে সংখ্যালঘু সম্প্রদায় কিংবা তাদের ধর্মীয় স্থাপনা অথবা বসত বাড়িতে হামলার ঘটনাগুলো যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখব
হাতে গোনা দু একটি ঘটনা ছাড়া বাংলাদেশের সংখ্যালঘু কেন্দ্রিক অধিকাংশ হামলার ঘটনা কিন্তু কোনো ধর্মীয় কারণে হয়নি। প্রত্যেকটা ঘটনা নিবিড়ভাবে তদন্ত করলে স্পষ্ট হয়ে যাবে এই ঘটনাগুলোর নেপথ্যে ছিল অবৈধ লোভ লাভের জন্য দুর্বলের উপরে সবলের হামলা কিংবা অসৎ রাজনৈতিক উদ্দেশ্য। সেজন্যই আপনাদের প্রতি আহ্বান, আপনাদের ধর্মীয় পরিচয়কে ভবিষ্যতে আর যাতে কেউ নিজেদের হীন স্বার্থে ব্যবহার করতে না পারে সে ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকার জন্য আমি বিনীত আহ্বান জানাই। সংখ্যা লঘু কিংবা সংখ্যা গরু এটি কোনো একটি দেশের জনসংখ্যার চরিত্র বৈশিষ্ট্য নির্ণয়ের জন্য কেবল একটি শব্দ মাত্র, এর চেয়ে বেশি কিছু নয়। এই বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি অবাঙালি, বিশ্বাসী অবিশ্বাসী কিংবা সংশয়বাদী বাংলাদেশের প্রতিটি নাগরিকের